সর্বশেষ যে 8টি ইউসিএল ফাইনালে রিয়াল মাদ্রিদ উঠেছিল, সেই 8টি ইউসিএল ফাইনালই রিয়াল মাদ্রিদ জিতেছিল, কোনোটাতেই হার নেই। নবম ইউসিএল ফাইনালের 75 মিনিট পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদের রুদ্ধশ্বাস একটা অবস্থা ছিল। যখন 75 মিনিটের সময় কারবাহাল, যার সাইটে যাকে যে মার্ক করছে, কারবাহাল থেকে অনেক লম্বা কর্নার করলেন টনি ক্রুস, কারবাহাল থেকে অনেক লম্বা যিনি কারবাহালকে মার্ক করেছিলেন, সেখানে কারবাহাল হেড করলেন এবং কারবাহাল গোল করলেন। অবিশ্বাস্য একটা গোল, অবিশ্বাস্য একটা সিনারিও হয়ে গেল। সেই গোলের মাধ্যমে মোটামুটি নিশ্চিত ছিল যে রিয়াল মাদ্রিদ 15তম বারের মতো ইউসিএল চ্যাম্পিয়ন হয়ে গেছে। তারপর ডিফারেন্স ডাবল করলেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র কথা কি বলবো ভাই, ভিনিসিয়াস জুনিয়রকে জাস্ট এখন শুধু ব্যালন ডি'অরটা দিয়ে দেয়, ব্যালন ডি'অরটা দিয়েই দেয়। এত ভালো পারফরমেন্স, লাস্ট 3টে ইউসিএলে, প্রতিটা ইউসিএলের ফাইনালে গোল করেছেন। ইউসিএলে উঠে একদম প্রথম থেকে, ইউসিএল বলেন, লা লিগা বলেন, সব কিছুর একদম প্রথম থেকে একটা সেই রকম একটা পারফরমেন্স যাকে বলে, সেটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র দিয়ে যাচ্ছে। ম্যাচের প্রথম থেকে প্রথমার্ধ যদি আমরা দেখি, প্রথমার্ধে কিন্তু একটা সুযোগ তো বারে লাগলো, একটা এডিএমি একদম সামনে নিয়ে গেলেন বলটা, হয়তো একটু আগে যদি এটা করতেন তাহলে বিপদটা হয়তো ঘটে যেতে পারতো। কিন্তু এই প্রথমার্ধ কি বলবো, সেই 60 মিনিট পর্যন্ত কিন্তু একমাত্র রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে রেখেছেন বলা যায়, খেলায় রেখেছেন থিবো কর্তুয়া। যে থিবো কর্তুয়াকে তোলার একটা বড় একটা ডিসিশন নিয়েছিলেন কার্লো আনচেলত্তি লুনিনকে বসিয়ে। যদিও লুনিনের শোনা যাচ্ছিল জ্বর, সেই জন্য লুনিন খেলতে পারেননি। পুরো সিজনটা থিবো কর্তুয়া ছিলেন না। কার্লো আনচেলত্তি প্রথম কেপাকে দিয়ে খেলালেন, তারপর লুনিনকে দিয়ে খেলালেন। লুনিন তো ম্যানচেস্টার সিটির সাথে টাইব্রেকারে গিয়ে হিরো বনে গেলেন। তারপরে মোটামুটি কনফার্মই ছিল যে বাকি যতটা ম্যাচ আছে ইউসিএলে সেটা লুনিন খেলবেন, কিন্তু ফাইনালে থিবো কর্তুয়াকে নামানো হলো। থিবো কর্তুয়া যে সেভগুলো দিলেন, সেই সেভের পর কার্লো আনচেলত্তির ডিসিশনের উপর কারোই কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা না। কার্লো আনচেলত্তি যে মাস্টার মাইন্ড কোচ, সেটা এই সিজনেই বোঝা গেল। প্রথম থেকে এত সব ইঞ্জুরি, একটার পর একটা ইঞ্জুরি আছে, ডেভিড আলাবার ইঞ্জুরি, এডার মিলিটাও ইঞ্জুরি, থিবো কর্তুয়া ইঞ্জুরি, মাঝে ভিনিসিয়াস পড়লেন, বেলিংহাম ইঞ্জুরিতে পড়লেন, আর্ডাগুলার আসলেন গেলেন, এরকম একটা অবস্থা ছিল ইঞ্জুরির কারণে। পুরোটা দল মোটামুটি মেইন প্লেয়াররাই কিন্তু ইঞ্জুরিতে পড়ে গেল। সেইখান থেকে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ দুটোই রিয়াল মাদ্রিদের করে। আসলে এই ক্লাবটা রিয়াল মাদ্রিদ বলেই হয়তো এরকম সম্ভব। কারণ দেখেন, যেই দলটা প্রথম থেকে অপোনেন্ট টিমকে ডমিনেট করার সুযোগ দিল, 60 মিনিটের পর পুরোটা গেমই পাল্টে গেল, পুরোটা খেলাই পাল্টে গেল 60 মিনিটের পর। 74 মিনিটে একটা গোল, 83 মিনিটে একটা গোল, 10 মিনিটের ব্যবধানে 2টা গোল, এবং কি অসাধারণ গোল ভিনিসিয়াসের যে গোলটা। এবং ভিনিসিয়াসকে যে মার্ক করছিলেন সম্ভবত রিয়ারসনই কিন্তু এমবাপ্পেকে আটকে রেখেছিলেন। এমবাপ্পেকে আটকে রাখা রিয়ারসনের সামনে ভিনিসিয়াস জুনিয়র টিকতে পারবেন কিনা না, সেইটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যেভাবে নাকানি চুবানি খাওয়ালেন, কয়েকটা জিনিস তো এখন তো নেটে পুরোপুরি ভাইরাল, সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে ভিনিসিয়াস জুনিয়র রিয়ারসনকে কতটা নাচিয়েছেন এই খেলায়। ভিনিসিয়াস জুনিয়র পারফরমেন্সটা একদম ইনক্রেডিবল। শেষ পর্যন্ত তো গোলও পেলেন। এবার পালা কোপা আমেরিকায় একটু ভালো করার। কোপা আমেরিকায় একটু ভালো করলেই আশা করি ব্যালন ডি'অরটা ভিনিসিয়াস জুনিয়রেরই হবে। সবচেয়ে খারাপ লাগছে টনি ক্রুস এবং মার্কো রিওসের জন্য। টনি ক্রুস শেষ ম্যাচ জিতালেন, চ্যাম্পিয়ন করলেন এবং ক্লাব ফুটবল থেকে অবসরে গেলেন, আর ক্লাব ফুটবল খেলবেন না, এবং আর শেষ ফুটবল থেকেই অবসর নেবেন এই ইউরো খেলে। টনি ক্রুসের জায়গাটা ভাই ফিল আপ হবে না। এই টনি ক্রুসের কোনো ধরনের রিপ্লেসমেন্ট রিয়াল মাদ্রিদ পাবে না কখনোই। টনি ক্রুস অন্য সিজনগুলো পাতেন, এই সিজনে সেই ভিনিসিয়াসকে যে থ্রো পাসটা দিলেন, ফাইনালে সেই কর্নার কিকটা, অনেক কিছু সবগুলা পুরো গেমটা কন্ট্রোলই করলেন কিন্তু এই টনি ক্রুস পুরোটা সিজন জুড়ে। মার্কো রিওস অনেক দিন বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেন, অতঃপর
ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এবং সর্বশেষ নিউজ, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অতঃপর এমবাপ্পে আসছে রিয়াল মাদ্রিদে।